বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী শুনবেন নবম পর্ব। আবহ শব্দগ্রহণ পাঠ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। দুর্গা ভাইকে খুঁজিতে বাহির হইয়াছিল। পাড়ার নানা স্থানে খুঁজিয়া কোথাও পাইল না। অন্নদা রায় মহাশয়ের বাড়ির কাছে আসিয়া ভাবিল, এইবার এখানে দেখেছে, খুড়িমার সঙ্গেও দেখাটা হবে এখন। অন্নদা রায়ের বাড়ি ঢুকিতে একটা হইচই চিৎকার ও কান্নাকাটির কলরব তাহার কানে গেল। বাড়ির মধ্যে ঢুকিয়া সে দরজার কাছে দাঁড়াইল। রোয়াকের এক পাশে দাঁড়াইয়া অন্নদা রায়ের বিধবা ভগ্নী সখী ঠাকরুন চিৎকার করিয়া বাড়ি ফাটাইতেছেন। তাই কি মনে একটু ভয় আছে নাকি? ঢের ঢের জাহাবাজ বেঈমানুষ দেখেছি, এমন আর কখনো দেখিনি বাবু। পায়ে গড় করি বলে, ওই জমের মতো স্বামী রাগলে হাড়ে মাসে এক রাখে না। তাই না হয় বাবু, একটু সমঝে চলি। সত্যি তো, আজ 3 দিন ধরে বলছে ধানগুলো একটু রোদে দাও, ওগো ধানগুলো একটু রোদে দাও। কথা কি গেরাজ্য হয় নাকি, না কানে যায়? কার কথা কে শোনে? গেরস্তবরের বউ ধান মানবে, কাজ করবে, এই জান। তারা রাত দিন পটের বিবি সেজে বসে আছে। পটের বিবি জিনিসটি পরিস্ফুট করিবার জন্য উত্তমরূপে সাজিয়া যেরূপভাবে বসিয়া থাকা উচিত বলিয়া সখী ঠাকুরুনের ধারণা তিনি এখানে তাহার অভিনয় করিলেন। এ তো বাবু কখনো কোথাও বাপের জন্মে দেখিনি, শুনিও নি। দালানির মধ্য হইতে অন্নদা রায়ের পুত্রবধূ নাকিশোরে কাঁদিতে কাঁদিতে বলল, পটের বিবি হয়ে সেজে বসে থাকি নাকি? কাল যে 10 সের মুগের ডাল ভাজলাম সারা বিকেল ধরে, দুপুরবেলা খেয়েই আরম্ভ করেছি, আর যখন 5টায় গাড়ি যাওয়ার শব্দ পেলাম তখনও খোলার তাতেই বসে আছি। দুধ আমার ডাল বাজারে ভাঙারে, কবে অন্ধকার হয়ে গিয়েছে তখন উঠেছি। সে কি অমনি হয়? গাগতর ব্যথা হয়ে গেছে, রাত্রিরে বলি বুঝি জ্বর হলো, এমনি গায়ে হাতে ব্যথা, তা কি কেউ দেখে? তার উপর সকালবেলা বিনীত সেই মান, কেন সংসারে কি বসে বসে খাই? এমন সময় অন্নদা রায়ের ছেলে গোকুল এক হাতে একখানা কাঁচা বাঁশের পাতাসুদ্ধ ডগা ও আর এক হাতে দাল হইয়া বাড়ি ঢুকিল। স্ত্রীর কান্নার শেষ অংশ শুনিতে পাইয়া গর্জন করিয়া কহিল, এখনো তোমার হয়নি? এখনো তোমার অদেষ্টে বেশ তার দুঃখ আছে দেখছি। আমার রাগ বাড়িও না, মেলা সকালবেলা। আজ 3 দিন ধরে ধানগুলো রোদ্দুরে দেওয়ার জন্য বলে বলে হয় না, এই মেঘলা মেঘলা যাচ্ছে। এরপর ধানগুলো যদি কলিয়ে যায় তবে তোমার কোন বাবা এসে সামলাবে? সারা বছরের পিণ্ডি জুটবে কোত্থেকে? গোকুলের বউ হঠাৎ কান্না বন্ধ করিয়া তেজের সহিত জোর গলায় বলিয়া উঠিল, তুমি আমার বাবা তুলে গালাগালি করো না, বলে দিচ্ছি। আমার বাবা কি করেছে তোমার? কেন তুমি বাবার নামে যখন তখন যা তা বলবে? তাহার কথা শেষ হইতে না হইতে গোকুল হাতের বাঁশ নামাইয়া রাখিয়া দা হাতে এক লাফে রোয়াকের সিঁড়ি বাহিয়া উঠিয়া কহিল, তবে রে, আজ তোমার একদিন কি আমার একদিন। তোমার বাপের বাড়ির আবদার না ঘুচিয়ে আমি আজ। একটা খুনোখুনি ব্যাপার বুঝিবা হয় দেখিয়া বাড়ির কৃষাণ উঠান হইতে ডাকিয়া কহিল, কি করেন দা ঠাকুর, কি করেন? থামুন থামুন। পরে সে ছুটিয়া রোয়াকে উঠিল। দুর্গাও ছুটিয়া আসিল। সখী ঠাকুরনও রোয়াক হইতে দালানের মধ্যে ঢুকিলেন। খুব একটা হইচই হইল। দালানের মধ্যে গোকুলের স্ত্রী স্বামীর উদ্যত আক্রমণের সম্মুখে পিছাইয়া গিয়া মার ঠেকাইবার জন্য 2 হাত তুলিয়া দেওয়ালের গায়ে প্রাণপণে ঠেস দিয়া জড়সড় হইয়া দাঁড়াইয়াছে। চোখে তার ভয়ের দৃষ্টি। কৃষাণ গিয়ায় গোকুলের হাত হইতে দাখানা কাড়িয়া লইল। পরে তাহাকে ধরিয়া দালানের বাহিরে আনিতে আনিতে বলিতে লাগিল, কি করেন দা ঠাকুর, থাম, আসুন নেমে। গোকুলের বয়স 35-36-এর কম নয়, কিন্তু দেহ তেমন সবল নহে। বলিষ্ঠ কৃষাণের সহিত ম্যালেরিয়া দুর্বল দেহ লইয়া হাত ছাড়াছাড়ির চেষ্টা করিতে গেলে দুর্বলতায় অধিকতর প্রকাশ হইয়া পড়িবে বুঝিয়া বলিতে বলিতে নামিল, দেখো না, একটা ডোল ধান, বীজ ধান জল পেয়ে যদি কলিয়ে যায়, ও কি আর রোয়া হবে? আজ 3 দিন ধরে বলছি, আবার তেজটা দেখলে তো, তোমার তেজ আমি। দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। কিন্তু এ সময় খুড়িমার সঙ্গে আলাপ পরিচয় কথাবার্তার সময় নয় বুঝিয়া সে এক প্রকার নিঃশব্দেই অন্নদা রায়ের বাড়ির বাহির হইয়া পড়িল। পাঁচু মারুজ্যের বাড়ির কাছে জামতলায় একজন লোক ঘটিবাটি সারাইতে বসিয়াছে। কাঠের কয়লার হাঁপড়ে গনগনে আগুন, পাড়ার লোকের অনেক ভাঙা ঘটিবাটি জড়ো করা। বেঁটে ধরনের লোকটা, পাকশিটে গড়নের চেহারা। বয়স কত বুঝিবার উপায় নেই। 30 হইতে পারে, 50 হইতে পারে। গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা, মুখের ডান দিকে একটা কাটার দাগ, হাতের কবজিতে দড়ির মতো শির বাহির হইয়া আছে। পরনে আধ ময়লা ধুতি। পাড়ার অনেক ছেলে মেয়ে তাহাকে ঘিরিয়া ঘটিবাটি সারানো দেখিতেছে।
দুর্গাও গেল। লোকটা বলিল, কি যাই খুকি? সে বলিল, কিছু না, দেখব। বাড়ি ফিরিয়া মার কাছে বলিল, আজ মা গোকুল কাকা খুড়িমাকে যা মেরেছে সে কি বলবো। পরে সে আনুপূর্বিক বর্ণনা করিল। সর্বজয়া বলিল, কুমার গোবিন্দ চাষা একটা বইতো না। আহা, ভালো মানুষ বউটা এমন হাতে আর এমন বাড়িতে পড়েছে, ঠ্যাঙা খেতে খেতেই জীবনটা গেল। আমাকে তো বড্ড ভালোবাসে, যখন যা বাড়িতে হবে আমার জন্য তুলে রেখে দেবে। খুড়িমার কান্না দেখে এমন কষ্ট হলো মা। সখী ঠাকুমা আবার এখন উল্টে খুড়িমাকেই বকে। সে ৩-৪ দিন জামতলায় ঘটিবাটি সারানো দেখিতে গেল। লোকটি তাহার বাড়ি, বাপের নাম সব খুঁটিনাটি জিজ্ঞাসা করে। বলিল, তোমাদের বাড়ির জিনিসপত্র সারাবে না? নিয়ে এসো না খুকি। দুর্গা বাড়ি আসে মাকে বলিল, আমাদের ভাঙা ঘটি গাড়ুগুলো দেবে মা? একজন বেশ ভালো মানুষ লোক এসেছে, ও পাড়ার পথে জামতলায় বসে সারাচ্ছে। লোকটা তার নাম বলে প্রীতম, যাতে নাকি কাঁসারি। হাঁপড় জ্বালাইতে জ্বালাইতে একবার সোজা হইয়া বসিয়া বলে, জয় রাধে, রাধে গোবিন্দ। সকালবেলা তাহার কাছে পাড়ার অনেকে আসিয়া জোটে। সে চিমটা দিয়া হাঁপড় হইতে আগুন উঠাইয়া অনবরত তামাক সাজিয়া ভদ্রলোকদের হাতে দিতেছে। দিবার সময় মুখখানা বিনয়ে কাঁচুমাচু করিয়া ঘাড় একধারে কাত করিয়া বলে, হ্যাঁ, তামাক ইচ্ছে করুন বাবা ঠাকুর, রাধারানী পদ ভরসা। নারকেলের কথা আর বলবেন না বাবা ঠাকুর। আর বছর জ্যৈষ্ঠী মাসে বলি দিয়ে গোটাকোতেক চারা বসে, আধ কাটাখানিক জমিতে 6 গন্ডা চারা কিনে লাগিয়ে দিলাম। ব্যাঙের উপদ্রুতে একেবারে মূল শিকড় টুল শিকড় সব শুদ্ধ, কটা টাকাই মাটি। মুখুজ্জি মশাই সকাল হইতে ঠায় বসিয়া আছেন। কোনো রকমে মিষ্ট কথায় তুষ্ট করিয়া একটা পিতলের ঘড়া বিনামূল্যে সারাইয়া লইবেন। তামাক খাইতে খাইতে পূর্ব কথার খেই ধরিয়া বলিলেন, এই তো গেল কাণ্ডবাবু, তাই এবারও তো ভেবেছিলাম 20 খানেক চারা বাড়ির পেছনে, তা এমন ম্যালেরিয়া ধরল। তোমাদের ওদিকে কীরকম হয়ে কারিগর? তিনি সকাল হইতেই তাহাকে কারিগর বলিয়া ডাকিতেছেন। পরিপূর্ণ, আগে পরিপূর্ণ। ম্যালেরিয়ার কথা বলবে না বাবা ঠাকুর, আর জ্বালিয়ে খেয়েছে। এই নিন আপনার ঘোড়াটা, 6টা পয়সা দেবেন। মুখুজ্জি মশাই ঘোড়াটা হাতে লইয়া উঠিয়া বলিলেন, এর জন্য আবার পয়সা দিলে একটা জিনিস ব্রাহ্মণকে সারিয়ে উনি কার্তিক মাসের দিনটা, তার আবার। প্রীতম তাড়াতাড়ি মুখুজ্জি মশাইয়ের ঘোড়াটা ধরিয়া অত্যন্ত অমায়িকভাবে হাসিয়া বলে, আগে না, মাফ করবেন বাবা ঠাকুর, এমনি সারিয়ে দিতে পারবো না, এখনও সকালবেলা বউনি হয়নি। আগে না, তা পারবো না, ঘোড়াটা রেখে যান, বাড়ি গিয়ে পহাগাটা পাঠিয়ে দেবেন। দুর্গার মা বলে, দেখিস দেখি, ভাঙা বাসনকোসন বদলে যদি নতুন বাসনকোসন অনেক সময় ওরা দেয়, জিজ্ঞেস করিস তো। প্রীতম খুব রাজি। দুর্গা বাড়ি হইতে বহিয়া বহিয়া এক রাস পুরনো গাড়ু, ঘটিবাটি, ঘোড়া তাহার কাছে লইয়া গিয়া হাজির করে। অর্ধেক দিনটা সে জামতলাতেই কাটায়, হাঁপড় জ্বালানো, রাংঝাল করা বসিয়া দেখে। প্রীতম বলিয়াছে তাহাকে একটা পিতলের আংটি গড়াইয়া দিবে। ইহাও বলিয়াছে যে সারাইবার পয়সা তাহাদের লাগিবে না। সর্বজয়া শুনিয়া বলে, আহা, বড্ড ভালো লোকটা তো। আসছে বুধবার অপুর জন্মবারটা, বলিস তাকে আসতে, আমাদের এখানে 2টো ডাল ভাত পেশাদ পেয়ে যাবে এখন। বুধবার সকালে উঠিয়া দুর্গা জামতলায় গিয়া দেখিল লোকটা নাই। জিজ্ঞাসা করিয়া শুনিল পূর্বদিন সন্ধ্যার পর কোন সময়ে সে দোকান উঠাইয়া চলিয়া গিয়াছে। হাঁপড়ের গর্ত, পোড়া কয়লার রাশি ছাড়া অন্য কোনো চিহ্ন নাই। দুর্গা এখানে ওখানে খোঁজ করিল, একে ওকে জিজ্ঞাসা করিল, কেউ জানি না সে কোথায় গিয়াছে। ভয়ে দুর্গার মুখ শুকাইয়া গেল। মা শুনিলে কি বলিবে? সংসারের অর্ধেক বাসন তাহার কাছে যে। সে দুর্গাকে বলিয়াছিল ঝিকরহাটির বাজারে তাহার কাঁসারির দোকান আছে, সেখানে সে খবর পাঠাইয়াছে তাহার ভাই একদিনের মধ্যে নতুন বাসন লইয়া আসিয়া পড়িল বলিয়া। আসিলেই ভাঙাচোরা বাসনগুলা সব বদলাইয়া দিবে। কোথায় বা সে, আর কোথায় বা তার ভাই? কোথায় সে যে গেল তাহা দুর্গা অনেক খুঁজিয়াও পাইল না। কেবলমাত্র তাহাদেরই জিনিস গিয়াছে, অন্য হুঁশিয়ার লোকের এক টুকরো পিতলও খোয়া যায় নাই। সারাদিনের পরে সন্ধ্যার সময় দুর্গা কাঁদো কাঁদো মুখে মাকে সব বলিল। হরিহর বিদেশে, কেই বা খোঁজ করে, কেই বা দেখে। সর্বজয়া অবাক হইয়া যায়, বলে, একবার তো রায় জেঠামশাইকে গিয়ে বলতো। উমা, এমন কথা তো কখনো শুনিনি। হরিহর বাড়ি আসিলে ঝিকরহাটির বাজারে খোঁজ করা হইয়াছিল। প্রীতম নামক কোনো লোকের সেখানে কাঁসারির দোকান নাই, বা উক্ত চেহারার কোনো লোকও সেখানে নাই। কয়েক মাস কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস। অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস রে অপু?
চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, বেরিও না যেন, এক্ষুনি খাবি। অপু শুনিয়াও শুনিল না। যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসে আছে সে জানে, তবু সে কি করিতে পারে। এতক্ষণ কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে। সে যখন বাহির দরজায় পা দিয়েছে, মার ডাক আবার কানে গেল, বেরুলি বুঝি? অপু বারে, দেখো মজা ছেলে, গরম গরম খাবি। আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম। অপু! অপু এক ছোট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল। অনেক ছেলে জুটিয়াছিল। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের ওপর হইবে। অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চল নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়ে একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কোনোয়ের টান দেয়া সম্মুখ দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে সঁড়িপথটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে। উঠানে একখানা ছোট্ট চালাঘর ও একটা বিলেতি আমড়ার গাছ। তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, হাতুড়ি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল। হাতুড়ি ডাইনির বাড়ি! সন্ধ্যেবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে? কি না জানি যে ওই উঠোনের গাছে চুরি করিয়া বিলেতে আমরা পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোন এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায়। কি না জানি সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহা রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না। কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই ওসব গল্প বলিস না দিদি, আমার ভয় করে। তুই সেই কুচবরণ রাজকন্যের গল্পটা বল দেখি। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়ির কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বেড়ার বাঁশের আগুড়ের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং হাতুড়ি ডাইনি তাহাদের, এমনকি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া। যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। হাতুড়ি বুড়ি ভুরু কুঁচকাইয়া তোবড়ানো গালটা আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকে আর পলাইবার পথ নাই। যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরে, এখনই তাহার প্রাণ সংগ্রহ করিয়া কচুর পাতায় পুড়িবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহার ফল এই ফলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি না, ও বুড়ি পিসি, আমি আর কিছু করবো না, আমায় ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আজ ছেড়ে দাও ও বুড়ি পিসি। নীলু তো প্রায় ভয়ে কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। বুড়ি বলিল, ভয় কি রে মোরে? ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, ওই কি ধরে নেব খোকারা, এসো মোর বাড়িতে এসো, আমচুর দেবানি এসো। আমচুর? ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে বুড়িতে চাহিতেছে, গেলেই আর কি। ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে, এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে। এখন সে কি করে? উপায়? বুড়ি তাহার দিকে আরও খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল,
ভয় কি ও মোর বাবারা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচুর পাতায় পড়িল। প্রতি মুহূর্তেই তাহার আশঙ্কা হইতেছিল যে এখনই এ বুড়ি হাসি মুখ বদলাইয়া ফেলিয়া বিকট মূর্তি ধরিয়া অট্টহাস্য করিয়া উঠিবে, রাক্ষসী রানীর গল্পের মতো। বনের অজগর সাপের দৃষ্টির কুহকে পড়িয়া হরিণ শিশু নাকি অন্যদিকে চোখ ফিরাইতে পারে না। তাহারও চোখ দুটির কুহকমুগ্ধ দৃষ্টি সেরূপ বুড়ির মুখের ওপর দৃঢ় নিবদ্ধ ছিল। সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারাভাবে বলিয়া উঠিল, বুড়িমাসি, আমার মা কাঁদবে, আমায় আর কিছু বলো না, আমি তোমার গাছে কোনোদিন আমড়া নিতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি ঘরদোর গাছপালা নীলু, চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, কেহ কোনো দিকে নাই। কেবল একমাত্র সে আর আতুরি রাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ, আর অনেক দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। পরক্ষণে কিন্তু অত্যধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জগাইল। একটা অস্পষ্ট আর্তরাও করিয়া সে প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সম্মুখের ভাঁট শ্যাওড়া রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ চায় ছুটিল, নীলেও ছুটিল তাহার পেছনে পেছনে। ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মইও মারতে যায়নি, ধরতেও যায়নি, কাঁচা ছেলে, কি জানি মরে দেখে কেন ভয় পেল সন্ধেবেলা, কগাটা কাদের। অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গা নিকটে বসিয়া তাল চাঁচিয়া ও রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকেলবেলা, কিছুই তো আজ খাবার খেলি নে, খিদে তেষ্টা পায় না। মায়ের নিকট বলিবার জিনিস অপুর মনে স্তূপাকার হইয়া সকলেই একসঙ্গে বাহিরে আসিবার জন্য এরূপভাবে চেষ্টা পাইতেছিল যে পরস্পরের ঠেলাঠেলিতে পরস্পরের নির্গম পথ এককালীন রুদ্ধ হইয়া গিয়া অপুকে একেবারে নির্বাক করিয়া দিল। সে শুধু বলিল, হ্যাঁ, আমি কি কাপড় ছাড়বো মা? আমার এখানে ও বেলার কাপড়। পরে সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দিবার কোনো আগ্রহই না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। পরীক্ষা শেষ হইয়া গেলে দুর্গাকে বলিল, দু চারখানা ভেজে দেখি, না হয় বড় বড় তক্তপোষের নিচেটায় চালের গুঁড়ো আছে, আর দুটো নিয়ে আসিস এখন। পরে সে ছেলের দিকে চাহিয়া বলিল, দাঁড়া বাবু, তোকে গরম গরম ভেজে দিচ্ছি। অপু বলিল, কেন মা, চাল ছোলা ভাজা কই? তার চাল ছোলা তুই খেলি কই? এতবার ডাকলাম, তুই বেরিয়ে চলে গেলি, ঠান্ডা হয়ে গেল, দুর্গা খেয়ে ফেললে। তা এই বড়া তো হয়ে গেল বলে ভাজবো আর দেব। অপু সেই বৈকালবেলা হইতে মনের মধ্যে যে তাসের ঘর নির্মাণ করিতেছিল, এক ভুঁয়ে কে তাহা একেবারে ভূমিষ্যাৎ করিয়া দিল। এই তাহার মা তাহাকে ভালোবাসে? সে বৈকালবেলা বাটির বাহিরে যাওয়ার পর হইতে অনবরত ভাবিতেছে মা না জানি কত দুঃখই করিতেছে তাহার জন্য। অপু আমার এখনও কেন যে এলো না, তার জন্য এত করে ঘাট থেকে এসে ভাজলাম, আহা সে দুটো খেলে না, দায় পড়িয়াছে। তাহার জন্য ভাবিয়া তো মায়ের ঘুম নাই। মা দিব্যি সেগুলি দিদিকে খাওয়াইয়া দিয়া নিশ্চিন্ত হইয়া বসে আছে, সেই শুধু এতক্ষণ মিছামিছি ভাবিয়া মরিতেছিল। দুর্গা বলিল, মা শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলে আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে, সেই দিনকার মতো হবে কিন্তু। দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাঁশবনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি এখনও নামে নাই। এ সময় মনে এক প্রকার আনন্দ কৌতূহল হয়, না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারই ভাসায় না। তবুও এ মোহটুকু ঘোচে না। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকেল থেকে কিছু তো খায়নি। এই শেষ কথাই কাল হইল। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠোনে ছুঁড়িয়া দেয়া বলিল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। সর্বজয়া ছেলের কাণ্ড দেখে অবাক হইয়া রহিল। গরিবের ঘরকন্যা, কত কষ্টে যে কি জোগাড় করিতে হয় সেই জানে,
আর হতভাগা ছেলেটা কিনা দুবার সেই কত কষ্টে সংগৃহীত মুখের জিনিস নষ্ট করিল। ক্ষোভে রাগে সে ছেলের দিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টে আর ছাই লেখা আছে, খেয়েও এখন তাই গরম গরম। এবার অপুর পালা। এরকম কথা মার মুখে সে কখনো শোনে নাই। কোথায় সে চাহিতেছে মা দুটো আদরের কথা বলিয়া সান্ত্বনা করিবে, না সন্ধ্যাবেলা এমন নিষ্ঠুর কথা? সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি না বুঝি? আমি আমি কখনো তোমার বাড়ি আর আসছি না। আমি ছাই খাবো। কেন আমি ছাই খাবো? আর দিদি বুঝি সব ভালো ভালো জিনিস খাবে। আমি আসবো না তোমার বাড়ি, কখনো আসবো না। পরে সে আদরি বড়ির বাড়ি হইতে এইমাত্র যেরূপ অন্ধকার কাঁটা বন আমবন না মানিয়া ছুটিয়াছিল, এখনও রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠোনের দিকে ঠিক সেইরূপ মরিয়ার মতো ছুটিল। ভাইয়ের অভিমান ভরা দৃষ্টি, ফুলের ঠোঁট ও কথা বলিবার ধরন দুর্গার নিকট এরূপ হাস্যকর ঠেকিল যে সে হাসিয়া প্রায় গড়াইয়া পড়িল। হি হি হি, অপুটা একেবারে পাগল মা, কেমন বললে? পরে ভাইয়ের কথা বলিবার উক্তির নকল করিয়া বলিল, আমি চাল ভাজা খাইনি, তাতে বুঝি আমার কষ্ট হয় না? বোকা একেবারে, যা অপু, শুনে যা অপু। অপু ছুটিয়া পাঁচিলের পাশের পথ দিয়া পিছনের বাঁশ বাগানের দিকে ছুটিল। আকাশে মেঘ তখনও থমকিয়া আছে। বাঁশ বনের তলাটা ঝোপে ঝাড়ে নির্জন বর্ষা সন্ধ্যায় ঘুটঘুটে অন্ধকার। সহজ অবস্থায় এরূপ স্থানে এই সময়ে একা আসিবার কল্পনাই সে করিতে পারিত না কোনোদিন। কিন্তু বর্তমানে চারিধারের নির্জনতা ও অন্ধকার, বাঁশ ছাড়ের মধ্যে কিসের ঘড় ঘড় শব্দ, অদূরে সলতে খাকি আম গাছে ভূতের প্রবাদ প্রভৃতি সম্পূর্ণ বিস্মৃত হইয়া দাঁড়াইয়া দাঁড়িয়া ভাবাতে লাগল, আমি কখনো বাড়ি যাব না, তো এই জন্মে আর বাড়ি যাব না। অভিমানের প্রথম বেগটা কাটিয়া গেলে তাহার একটু গা ছমছম করিতে লাগিল। ভয়ে ভয়ে সে একবার দূরের সলতে খাকি আম গাছটার দিকে চাহিয়া দেখিল। তাহার মনে হইল, এখন যদি একটা ভূতে আমায় তুলে একেবারে মগডালে নিয়ে যায় তো বেশ হয়। মা খুঁজে খুঁজে কেঁদে মরে, ভাবে কেন সন্ধেবেলা ছাই খাও বললাম, তাই তো খোকা আমায় রাগ করে কোথায় অন্ধকারে মেঘ মাথায় বেরিয়ে চলে গেল, আর ফিরে এলো না। ভূতের হাতে সে মরিয়া গেলে মার কীরকম কষ্ট হইবে তাহা সে খানিকক্ষণ প্রতিহিংসার আনন্দে উপভোগ করিল। পরে সেখান হইতে সে গিয়া পাঁচিলের পাশের পথে দাঁড়াইল। তাহার ভয় ভয় করিতেছিল। সম্মুখের বাঁশ ছাড়ে একটা যেন অস্পষ্ট শব্দ হইল। অপু একবার ভয়ে ভয়ে চোখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, তাহার মা ও দিদি রানুদের বাড়ির দিকে ডাকিতেছে, অপু! বাঁশ ছাড়ে আবার যেন একটা শব্দ হইল। সে মনে মনে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল। কিন্তু মুশকিলই যে তাহাকে খোসামত না করিলে সে নিজেই এত রাগের মাথায় বাড়ি গিয়া ঢুকিবে, সত্য সত্য এতটা আত্মসম্মান জ্ঞান শূন্য সে নয় নিশ্চয়ই। একবার তাহার দিদি রানুদের বাড়ির খিড়কি দিয়া বাহির হইয়া আসিতেছে যেন, সে ছুটিয়া দরজার সামনে পাঁচিলের কোণটাতে দাঁড়াইল। হঠাৎ আসিতে আসিতে পাঁচিলের পাশে চোখ পড়িতেই দুর্গা চেঁচাইয়া বলিয়া উঠিল, ওই দাঁড়িয়ে রয়েছে মা, এই দেখো পাঁচিলের পাশে। পরে সে ছুটিয়া গিয়া ভাইয়ের হাত ধরিল। ছুটিবার আবশ্যকতা ছিল না। ওরে দুষ্টু, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকা হয়েছে, আর আমি আর মা সমস্ত জায়গা খুঁজে বেড়াচ্ছি, এই দেখো। দুজনে মিলিয়া তাহাকে বাড়ির মধ্যে ধরিয়া লইয়া গেল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালীর নবম পর্ব। পর্বপাঠ অরুময় চক্রবর্তী। এই পাঠ ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।